আমাকে ক্ষমা করো। পরিবারের সিদ্ধান্তের বাহিরে গিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। জানি এখন বলবা ভালোবাসার সময় পরিবারের অনুমতি কেন নিই নাই। আসলে ভালোবাসা হুটহাট করে হয়ে গেলেও বিয়ের মতো ভয়ানক সিদ্ধান্তটা হুটহাট করে নেওয়া যায় না। জানি এখন বলবা এত বছর ধরে এত সব ফিউচার প্ল্যান করার পর হুটহাট শব্দটা কেন আসতেছে। আসলে স্বপ্ন দেখাটা যতটা সহজ, তা বাস্তবায়ন করা তার চাইতে কয়েক গুণ কঠিন। জানি এখন বলবা এসব আগে মনে ছিল না কেন। আগে কেন মনে ছিল না তা আমি সত্যিই জানি না। রবির হাতে বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে কপট গম্ভীর মুখে কমন কথাগুলো বলে নয়না মনে মনে হাসল। হাসির আবার যেন বাইরে না আসে সেই ব্যাপারে বিশেষ সতর্ক থেকে রবির প্রতিক্রিয়া দেখার জন্য উৎসুক চোখে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু রবির চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। না বিষাদ না অভিযোগ, কিচ্ছু না। বিস্ময়ের চিহ্ন নেই। বিস্ময়করভাবে রবির মনে প্রেয়সী হারানোর কোনো হাহাকার হলো না। নয়নার কথা শুনে যে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সেই দীর্ঘশ্বাসে হাহাকার নাকি স্বস্তির তাও বোঝা গেল না। রবি ঠান্ডা শীতল কণ্ঠে বলল, তোমাকে বিয়ে করতে চাই। এইটা কবে বললাম? নয়না সীমাহীন বিস্ময় নিয়ে হাঁ করে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে তার ভেতরে যে চাপা উল্লাস ছিল তা যেন পলকের হাওয়ায় মিলিয়ে গেল। এমন কথা রবির থেকে শোনা আশা করেনি সে। নিজের কানকে অবিশ্বাস করে সে বলল, মানে? রবি মুখটাকে স্বাভাবিক রাখল। নয়নার কথার প্রত্যুত্তর জুৎসই হওয়া দরকার। সে বেশ বুদ্ধিমতী মেয়ে, তাকে পাল্টা জবাব বুদ্ধি করেই দিতে হবে। রবি কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলল, প্রেম করলে তো বিয়ে করতে হবে, তার কোনো মানে নেই। আর ফ্যামিলি আমারও আছে, তাদের সিদ্ধান্তের বাইরে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্রেম করলে যে বিয়ে করতে হবে এমন কোনো আইনও নেই এই দেশে। কিন্তু প্রতারক চেনার সহজ উপায় এটি। বিয়ের কথা শুনে যে প্রেমিকের প্রেম উবে যায় সে প্রকৃত খাঁটি প্রতারক। এর মধ্যে ন্যূনতম ভেজাল নেই। তাকে চোখ বন্ধ করে প্রতারক বলা যায়। রবির কথায় নয়না চোখ বন্ধ করে স্বীকার করলো, রবিও একজন প্রতারক। এমন একজন প্রতারককে সে বিগত ১.৫ বছর ধরে ভালোবেসেছে। সেই ভালোবাসার স্তম্ভের উপর দাঁড়িয়ে সে এখনও ভিন্ন কিছু প্রত্যাশা করছিল। রবির বলা কথাগুলো যেন মিথ্যে হয়, এটাই সে মনে প্রাণে চাইছে। সে বিস্ময় চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? নয়না বিচলিত চোখ মুখ দেখে রবি আন্দাজ করতে পারছে সে তার কথা ভালোভাবে নেয়নি। এমনকি সে হয়তো মনে মনে অপবাদের পর্বত রচনা করে ফেলেছে এতক্ষণ। সে পর্বত হবে পৃথিবীর সেরা উঁচু পর্বত। কয়েক মিনিটের মধ্যে সেটা রবির গায়ে চাপিয়ে দেওয়া হবে। পর্বতের ভারে সে বাঁচবে কি মরবে তা নিয়ে নয়নার কোনো মাথা ব্যথা নেই। তার প্রতিজ্ঞা নিয়ে রবিরও কোনো মাথা ব্যথা নেই। বরং নয়না রাগে ফুলছে বলে তার মনে চাপা উল্লাস হচ্ছে। তাই সে তাকে আরও রাগিয়ে দেবার জন্য বলল, যাই হোক, তোমার বিয়ের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আসলে কিছুদিন ধরে বলতে চেয়েও বলতে পারিনি। আমার খালাতো বোনের সাথে আমার বিয়ের কথা চলছে। আমার সিদ্ধান্তের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি বিয়ে করতেছো শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমাকে বাঁচানোর জন্য আমি চিরকৃতজ্ঞ তোমার প্রতি নয়না। নয়না এবার পুরোই ধৈর্যহারা হয়ে গেল। এমন প্রবাঞ্চ পুরুষের জন্য ধৈর্য রাখার কোনো মানে হয় না। সে চেঁচিয়ে উঠে বলল, কি বললি তুই? রবি অনেকটা ভীতু প্রকৃতির মানুষ। সাহস করে এসব বলতে পেরে সে নিজেই অবাক হয়ে গেছে। কিন্তু নয়নার চেঁচামেচিতে তার মনে ভয়ের সঞ্চার ঘটল। কৌশলে তার সে চাপা দিয়ে রেখে স্বাভাবিকভাবে বলল, তুই তো করি কেন করতেছ? ভদ্রভাবে কথা বলো। তোর মতো প্রতারক প্রবঞ্চের সাথে আমার ভদ্রভাবে কথা বলতে হবে? হারামি শয়তান, এসব কি বলতেছ? প্রতারক তো তুমি। তুমি আমার সাথে প্রেম করে অন্য ছেলেকে বিয়ে করতেছো, আবার ইনভিটেশন কার্ড দিতে আইছো। রানা আগুন চোখে তাকিয়ে আসা কণ্ঠে বলল, আর তুই তো আগের থেকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে আসিস। না জানি বিয়ে নিয়ে কী কী স্বপ্ন দেখছিস, বল কী কী স্বপ্ন দেখছিস? রবি ভীত দৃষ্টিতে তাকে বলে, ইয়া আল্লাহ, স্বপ্ন কখন দেখলাম? আর তোমার জন্য স্বপ্ন দেখা কি সম্ভব বলো? দু একটা মেয়ে স্বপ্নে আসলো, তোমার ভয়ে 1 মিনিটের আগেই পালিয়ে যায়। নয়না মারমুখী হয়ে রবির আরও কাছে এগিয়ে দাঁড়িয়ে বলল, কেন রে? আমি স্বপ্নে গিয়ে কি ওদের সাথে মারামারি করি? চরিত্রহীন একটা। তোকে কি মরতে ভালোবেসেছিলাম কে জানে। এই তো, আর প্রবলেম নেই। সুপুরুষে বিয়ে করে সুখে থাকো। কথা না বাড়িয়ে বাড়ি যাও, আমার কাজ আছে। তার কথায় নয়নার মেজাজ আরও খাওয়ারাপ হয়ে গেল। তার ইচ্ছে করছে রবিকে খুন করতে, কিন্তু করার মতো কোনো অস্ত্র নেই তার কাছে। থাকলে হয়তো আজ তাকে কেউ আটকাতে পারতো না। সে চেঁচিয়ে উঠে বলল, আমাকে কাজ দেখাচ্ছিস? আজ তোর কাজের গুষ্টি কিলেই। রবি অনেকটা ভয় পেয়ে ভাবমূর্তি ভয়টা ফুটিয়ে বলল, অথচ ভেতরটা তার ভয়ে জড়সড় হয়ে আছে। নয়না খুব বদমেজাজি। রবির এসব কথাবার্তা কী পরিমাণ হবে সে আন্দাজ করতেও পারছে না। নয়না অন্য কাউকে বিয়ের কথা বলছে এমনভাবে নিয়ে যে 1.5 বছর প্রেম তার কাছে বড্ড তুচ্ছ।
রবি সেই তুচ্ছতাকে ভাঙতে চায়, কিন্তু নয়নার রাগ দেখে সে অনুমান করছে সে তাকে কতটা ভালোবাসে। ভালো যদি বেশিই থাকে তবে বিয়ের কথা এমন করে বলছে কেন? এতই সব প্রশ্নে সে মনের ভিতরে চাপা দিয়ে রাখলো। সাহস ভাব নিয়ে বলে, কি করবা? তোর ফোন ভেঙে দিব। কেন? কাজ আছে। রবি ভয়ে ফোন এগিয়ে দিল, কারণ এগিয়ে না দিলে তো ঠিকই ছিনিয়ে নিত। নয়না ফোন হাতে নিয়ে ফোনের গ্যালারিতে ঢুকে নিজের সব ছবি ডিলিট করে দিয়ে তাকে ফোন ফেরত দিয়ে বলল, তোর কাছে আমার কোনো চিহ্ন রাখলাম না, আর আমার ফোনে তোর সব চিহ্ন মুছে ফেলবো। তুই এখন চোখের সামনে থেকে সর। দাওয়াত তুলে নিলাম, বেইমান। কথাটা বলে সে তার হাত থেকে ইনভিটেশন কার্ডটা ছু মেরে কেড়ে নিয়ে হাঁটা দিল। রবি হতবিম্বল হয়ে দাঁড়িয়ে রইল। নিজের সম্পর্ক ভেঙে দিয়ে বিয়ের দাওয়াত দিয়ে এসে বেইমান উপাধি দিয়ে চলে যাবার মানে বুঝল না সে। প্রেমিককে পরীক্ষা করতে গিয়ে প্রেমিকের কুৎসিত রূপ দেখে তার ঘৃণা হচ্ছে। পুরুষের মুখে এক আর মনে আর এক হয় কি করে? আল্লাহ কি এদের স্বচ্ছ মন দিতে পারে না? সে ইনভিটেশন কার্ডের দিকে তাকে মনে মনে বলল, সত্যি যদি এটা আমার বিয়ের কার্ড হতো তাহলে খুব ভালো হতো। ভালোই বা কী হতো? একজন প্রতারকের ছেড়ে আরেকজনের প্রতারকের গলায় ঝুলতে হতো। সব পুরুষে প্রতারক, খাঁটি প্রতারক। ছি! রাগে দুঃখে ক্ষোভে সে কাঠটা ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দিল। রবির সাথে তার প্রেমের সম্পর্ক ১.৫ বছর চলছে। এই ১.৫ বছর সে তাকে চিনতে পারেনি। এই আক্ষেপ তার নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কত প্ল্যান ছিল তার, সব নষ্ট হয়ে গেছে। সব কিছু তিক্ত লাগছে। জীবন এমন কেন? মানুষ এমন বেইমান কেন? রাত পোহালে বিয়ে, সেই স্বর্গীয় আনন্দে ফাইমের নয়নে নিদ্রা নেই। সে উঠেছে, বসেছে এবং শুচ্ছে। মনের ভিতরে অদ্ভুত পুলক ছড়িয়ে যাচ্ছে বারবার। সে পুলক তার অন্তদেশে উর্মিমালার মতো উচ্ছলে উচ্ছলে উঠছে। অব্যক্ত এই অনুভূতি তাকে স্থির হতে দিচ্ছে না। রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালালো। চশমাবিহীন ডিম লাইট আধো আলোতে সে ভালোভাবে দেখতে পাচ্ছে না কিছুই। শুধু ঘরের আসবাবপত্র কোথায় কিভাবে আছে তা বুঝতে পারছে। সে বালিশটা হালকা উঁচু করে একটা ছবি বের করলো। ছবিটা নিশির। বিয়ের সম্বন্ধের সময় ছবিটা তাকে দেখা হয়েছে পাত্রী পছন্দ করার জন্য। সেই ছবি দেখে সে নিশির প্রেমে কাঁধ হয়ে পড়েছে। ছবির দিকে তাকাতে অদ্ভুত অনুভূতি শিহরণ ঢেউ তুলে বিরামহীন। সে টর্চ ধরে ছবিটা দেখে আবার বালিশ নিচে রেখে দিল, কিন্তু অবাধ্য মনের বায়না আবার বের করতে বাধ্য হলো। অনেকটা সময় এমন করে কেটে গেল। তার কাছে বিয়েটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দদায়ক ঘটনা। বিয়ে হবে সেই শুক্রিয়ার জন্য ২ রেখাত নফল নামাজ পড়ার ইচ্ছে হলো তার। সে ছুটে বাইরে গিয়ে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। প্রার্থনা তার চাওয়ার লিস্ট বেশ লম্বা। প্রথম চাওয়া আজকে রাত্রি যেন তার দ্রুত পার হয়ে যায়। এরপর নিশিকে খুব করে চাইল সে, এই বিয়েটা যেন না ভেঙে যায় সেই প্রার্থনা করলো। এছাড়া বিয়ে, বাসর, ছেলে মেয়ে, নাতি নাতনি সব কিছু প্রার্থনাতে চাইল। প্রার্থনার শেষে তার মনে হলো আজ রাতে কনের বাড়িতে উপস্থিত হলে কেমন হয়। সে মনে করে বিয়ে করতে যাওয়ায় লেট করতে নেই, কিন্তু এত রাতে কার সাথেই বা যাবে সে? হেঁটে হেঁটে রওনা দেবে নাকি? বরের পোশাকও তো তার ঘরে নেই। এখন উপায়? শার্ট আর লুঙ্গি পরে তো বিয়ে করা যায়। প্রাচীনকালে নিশ্চয়ই লুঙ্গি পরে বিয়ে হতো, তাহলে এখন কেন হবে না? লুঙ্গি, শার্ট, নামাজ টুপি তো মাথাতেই আছে, রুমাল আছে মুখ ঢাকার। এমন বেশে তো বিয়ে করতে যাওয়া যায়। শেরওয়ানি পরে বা কতবার বিয়ে করতে যাওয়া হয়েছে? বিয়ে তো হয়নি। এবার না হয় বাড়ির পোশাক পরেই বিয়ে করতে যাওয়া হোক। বিয়ে নিয়ে এসব উদ্ভট ভাবনায় সে বিছানায় বসতে কে যেন আউ বলে চেঁচিয়ে উঠল। আচমকা এমন শব্দে ভয়ে ভয়ে বিছানা থেকে মেঝেতে পড়ে গেল। খাট থেকে ফাইম বেশ জোরেই পড়ে গেছে। কোমরে ব্যথাও লেগেছে। বিছানা তো আর কারো থাকার কথা নয়। তাহলে আউ শব্দটা কে করলো? সে বিছানার দিকে তাকিয়ে আবছা আলোতে দেখলো একটা ছায়ামূর্তি বসে আছে। সে আঁতকে উঠল। নিশ্চয় ঘরের ভিতর ভূত এসেছে। চিৎকার করলে ঘাড় মটকে দিতে পারে। মেঝেতে বসে থেকে সে এসব চিন্তা করে দোয়া কলেমা পড়ার চেষ্টা করলো, কিন্তু আচমকা এমন ঘটনায় সব দোয়া কলেমা ভুলে গেছে। ভয়ে জড়সড় হয়ে বসে আছে, যেন নড়লেই ভূত তাকে জাপটে ধরবে। ছায়ামূর্তির কাতর স্বরে বলল, তুই ওখানে বসে কি করতেছিস ফাহিম? তার কণ্ঠস্বর শুনে ফাহিমের মনে হলো ভূত কি তবে শ্রীদেবের কণ্ঠ নকল করলো? নইলে এত রাত তো শ্রীদেবের এখানে থাকার কথা নয়। এদিকে ডিম লাইটটা আলোতে স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছে না। ফাহিম চাপা খেয়ে শ্রীদেবের ঘুম ভেঙে গেছে। কাতরাতে কাতরাতে সে শরীর উঠে বসেছে। শ্রীদেব ফাহিমের ছোটবেলার বন্ধু। একই পাড়াতে তাদের বাড়ি। শিশুকাল থেকে একসাথে বেড়ে ওঠা। ফাহিমের বিয়ে উপলক্ষে সে আজ ফাহিমদের বাড়িতে থাকছে। শ্রীদেবের ধাক্কাতে ফাহিম মেঝেতে পড়ে যায়। ঘুমের মধ্যে সে অবশ্য তা বুঝতে পারেনি। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, ফাহিম মেঝেতে বসে আছে। ফাহিম প্রতি উত্তর না পেয়ে সে অবাক হয়ে বলল, ওই তুই ওখানে কি করতেছিস? বিছানায় উঠে আয়। হঠাৎ ফাহিম মনে পড়ল শ্রীদেব
আজ তার ঘরে আছে সন্ধ্যা থেকে। এবার তার ভয় কাটলো। সে মেঝে থেকে উঠে বিছানায় বসতে গিয়ে শ্রীদেবের কোলের উপর বসতে সে চেঁচিয়ে উঠল, শালা, এমন করে গায়ের উপর কেউ বসে? কিছুক্ষণ আগে একবার গায়ের উপরে বসে আমাকে ভর্তা করছিস, আর এখন আবার কোলে বসতেছিস? তোর কবে আক্কেল হবে? হ্যাঁ, নাম শালা কোল থেকে। সে ঠেলে কোল থেকে নামিয়ে দিল তাকে। কাতর স্বরে বলল, কী রে, তুই এত রাতে এমন উঠবোস করতেছিস কেন? ফাহিম আহত স্বরে বলল, দোস্ত, আমার সময় তো কাটছে না, কি করি বলতো? কিসের সময় কাটছে না? কাল তোর বিয়ে, রাত তো পোহাচ্ছেই না। এখন রাত বাজে 1টা, বাকি সময় দ্রুত কেটে যাবে। ঘুমা না। ঘুম তো আসতে না, মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করতে চলে যাই। পুরনো রোগ ছাড় দোস্ত, এসব পাগলামি করেই তোর আগের বিয়েগুলো ভাঙছে। আচ্ছা, ঘুমানোর চেষ্টা করতেছি, তাও যেন বিয়েটা না ভাঙে। বিয়ে ভাঙা রিস্ক আর নেওয়া যাবে না, কারণ বিয়ে ভাঙতে ভাঙতে বয়স 35 পেরিয়ে গেছে। সে শ্রীদেবের পাশে শুয়ে পড়লো। চোখ বন্ধ করতে ভেসে উঠল তার অনাগত সংসার। সে বারান্দার চেয়ারে পেতে বসে আছে। তার একদল নাতি নাতনি ছুটে বেড়াচ্ছে তার চারপাশ। নিশি তার জন্য চা হাতে দাঁড়িয়ে আছে। নিশির সব চুল পেকে সাদা হয়ে গেছে, তবুও তাকে অপূর্ব লাগছে। সকাল হতে বরের সাজে রেডি হয়ে বিয়ের গাড়িতে বসে আছে ফাহিম। আর তর সইছে না, বরযাত্রী জন্য সব আত্মীয় স্বজন এসে পৌঁছায়নি। কনের বাড়িতে বলা হয়েছে বরযাত্রী 1:30টায় পৌঁছে যাবে। এখন থেকে পৌঁছাতে ঘণ্টাখানিক সময় লাগবে। 12:30টায় রওনা দিলে সময় মতো পৌঁছানো যাবে। কিন্তু সকালে নাস্তা করার আগে ফাহিমের গায়ে শেওরনি আর মাথায় টোপর পরে বসে আছে। জেদ ধরেছে, এক্ষুনি যেতে হবে। বজলুর রহমান অনেকভাবে ছেলেকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। উপস্থিত আত্মীয় স্বজন এসব নিয়ে হাসাহাসি করছেন। ফাহিম মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই বিয়ে করতে যাবে। আব্বা বরযাত্রী নিয়ে পরে যাবে। দুপুরবেলা বিয়ে করতে যাবার রীতি যে চালু করছে, তাকে সে মনে মনে অনেক গালিগালাজ করত। সে মাইক্রোতে ড্রাইভারের পেছনের সিটে বসে আছে। সে আকুল কণ্ঠে ড্রাইভার করছে, ড্রাইভার ভাই, তুমি কি আমার শ্বশুরবাড়ি চেনো? জি চিনি, আপনার আব্বা বলে দিছে। তাহলে আমাকে নিয়ে চলো। ড্রাইভার হতবাক হয়ে বলে, এসব কি? ফাইম ব্যস্ততার ভঙ্গিতে টোপর ঠিক করতে করতে বলল, ঠিকই বলি, চলো তাড়াতাড়ি। আপনার আব্বা বলেছেন 12:30টায় রওনা হতে হবে। এখন 10টা বাজে, অনেক সময় এখনো বাকি আছে। অন্য গাড়িতে আব্বা 12:30টায় রওনা দিবে। তুমি এখন শুধু আমাকে নিয়ে চলো। আপনার অনুমতি না দিলে যাইতে পারবো না। ফাহিম চরম রেগে গিয়ে চোখ লাল করে বলল, তাহলে আজ তোকে লাথি দিয়ে হত্যা করবো শালা। ড্রাইভার ঢোক গেলে ভীত চোখে তাকিয়ে বলল, এসব কি বলতেছেন ভাই? ঠিকই বলতেছি। ড্রাইভার হঠাৎ মনে পড়ে গেল ছদ্রুল নামের এক ড্রাইভারকে ফাহিম খুব মেরেছিল। মরার কারণ একটাই ছিল। ড্রাইভার আতঙ্কিত হয়ে গাড়ির ভিতরে ছুটে বাইরে বেরিয়ে গেল। ফাহিম ভেতর থেকে চিৎকার করেছে, গাড়ি ছাড়, গাড়ি ছাড়। ছেলের চিৎকারে বজলুর রহমান ছুটে গাড়ির কাছে এলো। কনের বাড়িতে গিয়ে ছেলে এমন পাগলামি করবে, বিয়ে ভেঙে যাবে নিশ্চিত। তিনি ধমক দিয়ে বললেন, চিৎকার করতেছিস কেন? কি চাইছিস? কনের বাড়িতে লোকজন তো চিৎকার শুনুক, এখানে চলে আসুক। ফাহিম চিৎকার বন্ধ হয়ে গেল। একমাত্র বাবাকে সে একটু ভয় পায়। সে ক্ষীণস্বরে বলল, ওদের সাথে আমার বউটাও তো আসবে তো, তাহলে আমি চিৎকার করবো আব্বা? চুপ কর নালায়েক, এসব করেই তো 27টে বিয়ে ভেঙেছিস। ওই বাড়ি সবাই জানতে পারে তোর মাথায় গন্ডগোল আছে, তাহলে এই বিয়েটা হবে না। চুপ করে বসে থাক, সময় হলে গাড়ি ছাড়বো। আব্বা, আমার কেমন জানি লাগতেছে, এত দেরি আমার সহ্য হইতেছে না। চুপচাপ বসে থাক, নাহলে আজ তোর বিয়ে ক্যান্সেল বইলে দিলাম। বাবার কথায় ফাহিম চুপ হয়ে গেল। বিয়ে ভাঙার কথা শুনে তার বুকটা ভেঙে গেল। নিশির ছবি দেখার পর থেকে সে তার প্রেমে পড়ে গেছে। এখন বিয়ে না হলে এই জীবন রেখে কী হবে? বিয়ের উপলক্ষে বাড়ি সাজানো হয়েছে। শেফালি পরিবার নিয়ে ভাইয়ের বিয়েতে এসে উঠেছে 1 সপ্তাহ আগে। নিশি তার বড় মেয়ে। নিশির বিয়ে নিয়ে শেফালি ও তার স্বামী খালিকুর রহমান দারুণ টেনশনে আছে। ভালো ভালো বিয়েটা হয়ে গেলে সবাই বাঁচে। নিশির কথাবার্তার ব্যালেন্স নেই, কিছুটা হাবাগোবা টাইপের বলে তার বিয়ে ভেঙে যায়। তাই শেফালি নিজের বাড়িতে বিয়ের আয়োজন না করে ভাইয়ের বাড়ি থেকে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন। লুকিয়ে চুরে বিয়ে বলে খুব কাছের আত্মীয় ছাড়া আর কাউকে জানানো হয়নি। বিয়ে বাড়ির হইচই কিছু ভালো লাগছে না নয়নার। 2 দিন আগে রবির সাথে তার ব্রেকআপ হয়েছে। রবির মতো একটা প্রবঞ্চক প্রতারককে ভালোবেসে সে জীবনের সেরা ভুলটাই না করে ফেলেছে। অথচ সেই প্রতারককে সে ভুলতেই পারছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, যেমন করে হোক রবিকে সে ভুলেই যাবে। ফুফুতো বোনের বিয়ে না হলে সে জানতেই পারতো না যে রবির সাথে তার ভেতরে ভেতরে চিট করছে। এবার সব শুধরে নেবে সে। ভীরু কাপুরুষকে ভালোবাসাচ্ছে, বাবা মায়ের পছন্দে বিয়ে করায় সংসার করবে। মনে মনে এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিল সে। কিন্তু অনেক ভুলে যাবার ভিড়ও রবির ভাবনা সে তাকে ঠিকই বিব্রত করলো। বধূ সেজে বসে আছে নিশি। বর আসছে, এখন অনেকটা সময় দেরি। তার সময় যেন কাটছে না। একে একে অনেকবার জিজ্ঞাসা করা হয়ে গেছে, বর এসেছে কি। এসব নিয়ে হাসাহাসি চলছে, এতে তার কিছু যায় আসে না। তার নিজের বর কখন আসবে এটা যে জিজ্ঞাসা করতেই পারে। 30 ছুঁই ছুঁই বয়স নিশি। দেখতে যেমন চলনসই সুন্দর, লাল বেনারসিতে তাকে সুন্দর লাগছে।
খুব উল্লাস নিয়ে সে বারবার আয়নায় নিজেকে দেখছে, মাঝে মাঝে চোখ বন্ধ করে তার হবু বরের মুখটা চোখে ভাসাচ্ছে। এতে তার উল্লাস জ্যামিতি হারে বাড়ছে। এতে তার হচ্ছে না, সে ভ্যানিটি ব্যাগ থেকে হবু বরের ছবি বের করে একটু দেখে আবার রেখে দিচ্ছে। কিছুক্ষণ পরপর নয়নাকে বলছে, আমার কেমন লাগছে রে। অনেকবার একই জবাব দেওয়ার পর নয়না বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। তার মন খুব খারাপ। বিয়ে বাড়িতে অনেক লোক যান, তাই প্রাণ ভরে কাঁদবারও সুযোগ তার নেই। এদিকে নিশির ঘ্যান ঘ্যান অতিষ্ঠ করে তুলছে তাকে। জীবনে এমন একটা কঠিন সময়ে সে একটু একা থাকার সুযোগ পাচ্ছে না। মন ভরে কাদার উপায়টুকুই নেই। নিজেকে বড্ড অসহায় লাগছে। এদিকে তার ফুপি শেফালি তাকে হুকুমের উপর হুকুম রেখেছে। তার এসব বিয়ে উৎসব যখন লাগছে, ইচ্ছে করছে বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে যেতে। সে এখন ছাদে চলে এসেছে। এখানে খুব জনসমাবেশ নেই। প্রতিটা ঘরে আত্মীয় স্বজন গিজগিজ। বিস্ময় দৃষ্টিতে সে দূর প্রান্তে তাকিয়ে রইল। বর আসার সময় হয়ে গেছে। নিশিকে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হলো। বাড়ির সামনে খোলা জায়গাটাতে স্টেজ সাজানো হয়েছে। বাড়ির পিছনের দিকে রান্নার আয়োজন চলছে। স্টেজে বসে নিশির উৎসুক চোখ বাড়ির গেট দিকে স্থির হয়ে আছে। বর এলে তাকে নিশির পাশে চেয়ারে বসানো হবে। হঠাৎ মাইক্রো গাড়ি দেখে বর এসেছে বলে এক কিশোরী মেয়েগুলোর হইচই করে উঠল। নিশিও যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর কয়েক ঘন্টা পরে সে শ্বশুরবাড়ি চলে যাবে। মাকে বলে সে তাড়াতাড়ি সব কাজ শেষ করিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করাবে। এসব ভেবে সে ভীষণ খুশি। কিছু বুঝে ওঠার আগে মাইক্রো থেকে 4-5টা যুবক ছেলে বের হয়ে এসে তড়িৎ বেগে মেয়েদের ভিড় ঠেলে এসে যে সে নিশিকে টেনে বাড়ির গেটের কাছে নিয়ে গেল। সেখানে মাইক্রো দাঁড় করানো আছে। তারপর দ্রুত তাকে মাইক্রোতে ওঠালো এবং সাথে সাথে গাড়ি ছেড়ে দিল। বাড়ির পুরুষরা বাড়ির পেছন দিকে রান্না, বাবুর্চি এসব নিয়ে ব্যস্ত। বিষয়টা বুঝে ওঠার আগে সব ঘটে গেল। গাড়িতে বসে নিশি ভয়ে আতঙ্কে কি বলবে বুঝতে পারছে না। তাকে বিয়ের দিন কেন তুলে নিয়ে যাবে এটা তার মাথায় ঢুকছে না। সে বলল, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর কেনই নিয়ে যাচ্ছেন? ওদের মধ্যে একজন বলল, টেনশন করবেন না ভাবি, আমরা আপনাকে ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। কাজী অফিসে আপনার জন্য ভাই অপেক্ষা করছে। নিশি অবাক হয়ে বলল, কোন ভাই? কোন ভাই মানে? আপনার প্রেমিককে চিনতে পারছেন না? নিশি হতবাক চোখে তাকিয়ে বলল, আমি এবার কবে কার সাথে প্রেম করলাম? আরেকজন ছেলে বলল, ভাবি রসিকতা করছেন, আসলে লজ্জা পেয়েছে তাই আপনাকে খুব ভালোবাসে ভাবি। নিশিকে কেউ মনে মনে এত ভালোবাসে, অথচ সে নিজে জানে ইস তার খুব আফসোস হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। মনে মনে সে খুব খুশি হলো। হঠাৎ তার প্রথম প্রেমের কথা মনে পড়ে গেল। তখন সে অষ্টাদশী। পাড়ার একটা ছেলের সাথে তার প্রেম হয়েছিল, কিন্তু মনের ভুলে সেই প্রেমের কথা মাকে বলে দিয়েছিল সে। নিশির মা শেফালি সেই ছেলের বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছিল। তারপর সারা এলাকায় রটে গেল নিজের প্রেমিককে ধরিয়ে দিয়ে এলো স্বয়ং প্রেমিকা। সেই থেকে কেউ আর সাহস করে তার সাথে প্রেম করার সাহস পায়নি। নিশি মনে মনে ভাবলো, সে ছেলেকে তাকে ভালোবেসে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাকে সে কিছুতেই হারাতে দেবে না, কাউকে জানতেই দিবে না এসব প্রেমের কথা। তারা অনেক দূরে পালিয়ে গিয়ে ঘর বাঁধবে, তাদের অনেকগুলো ছেলে মেয়ে হবে। এসব ভেবে সে পুলকিত হয়ে প্রেমে পড়ে গেল। ছেলে মেয়েদের নামও ঠিক করে ফেললো। 20 বছরের সংসার মনে মনে হয়ে গেল তার। 10 মিনিটের মধ্যে কাজী অফিসের সামনে এসে থামলো। নিশা আনন্দে কাজীর রুমে ঢুকলো। রবি পাঞ্জাবি পরে একটা চেয়ারে বসে আছে। নিশিকে দেখে তার কিছু মনে হলোই না। কাজী অফিসে কতজন তো বিয়ে করতে আসে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, না এখনো নয়নার কোনো খবর নেই। কাজী অফিসে ঢুকে নিশির বর চিনতে ভুল হলো না। এখানে একটা ছেলেই তো বর সেজে বসে আছে, সুতরাং এটাই বর। কিন্তু ছেলের বয়স অনেক কম লাগছে। এত কম বয়সী ছেলে তাকে ভালোবেসেছে। ছেলের বয়স যেমনই হোক, বর তার পছন্দ হয়েছে। এসব বিচিত্র ভাবনায় সে মশগুল হয়ে রইল। ততক্ষণে রবির সহযোগীরা কাজের রুমে ঢুকলো। রবি উদ্বিগ্ন হয়ে তাদের বলল, সে কোথায়? এই তো আপনার কাছেই তো দাঁড়িয়েছে ভাবি। রবি নিশির দিকে তাকালো। মেয়েটার বয়স 30-এর কাছাকাছি বা তার চেয়েও বেশি। রবির বয়স 25। এমন একটা মেয়েকে তারা 25 বছরের যুবকের প্রেমিকা কি করে ভাবলো সেটা ভেবে পাচ্ছে না সে। সে কণ্ঠস্বরে বলল, এটা কে? সবাই অবাক চোখে রবির দিকে তাকিয়ে বলল। রবি নিশিকে প্রশ্ন করলো, এই আপনি কে? নিশি শাড়ির আঁচলে এক কোণা কামড়ে ধরে লাজুক হাসি দিয়ে বলল, আমি কে মানে? আমি আপনার বউ। বিয়ে তো করিনি এখনো। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই বিয়ের আসর থেকে এদের দিয়ে আমাকে তুলে এনেছেন। রবি মনে হলো এই মেয়ের মাথায় গোলমাল আছে। মেয়েটাকে সে কোনোদিনও দেখেনি। মেয়েটা তাকে কখনো দেখেনি, অথচ সে কতটা স্বাভাবিকভাবে কথা বলছে। অবশ্যই এটাকে স্বাভাবিকভাবে উচিত না, কারণ মস্তিষ্ক স্বাভাবিক থাকলে সে এতক্ষণ চিৎকার চেঁচামেচি করতো। এমন একটা এমন একটা পাগলিকে তারা কি করে ধরে নিয়ে আনতে পারলো? রবি তার সহযোগীদের বলল, তোদের যে বাড়ির ঠিকানা দিয়েছিলাম সেই বাড়িতে যাস নাই?
ওদের মধ্যে একজন জবাব দিয়েছিল, সেই বাড়িতে তো গেছি রবি ভাই, তাহলে এই মেয়ে এলো কোত্থেকে? কেউ জবাব দেখানোর আগে হুড়মুড় করে নিশির বাবা, ভাই সহ বাড়ির কিছু আত্মীয় স্বজন ঢুকলো। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হলো পিটানি। তালগোলে রবির সহযোগীরা পালিয়ে গেল। সবাই মিলে ধরে বসলো বর সাজে রবিকে। সে কাউকে বুঝিয়ে উঠতে পারল না যে ফুলপাত্রীকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে নিশি হাউমাউ করে কান্না জুড়ে দিল। যে ছেলে তাকে এত ভালোবাসে তাকে নিজের বাপ ভাই ভিলেনের মতো পেটাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। সবাই বুঝলো এদের মধ্যে গভীর প্রেম ছিল। নিশির বাবা খালেক সাহেব মেয়ের প্রতি অত্যাধিক দুর্বল। মেয়ের এমন হাল দেখে তার বুকটা হু হু করে উঠল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এমন ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবেন। পানি ঢেলে নিশির জ্ঞান ফেরানো হলো। বরযাত্রী এসে গেছে। কানাঘুষে বরের বাবা বজলুর রহমানের কানে পৌঁছে গেছে পাত্রীকে গুন্ডারা তুলে নিয়ে গেছেন। পাত্রীর মামার বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে বলে বজলুর রহমান সন্দেহ হয়েছিল আগের থেকে। নিহাত তার ছেলের মাথার নাট বল্টু ঠিক নাই বলে তিনি কিছুই বলেনি। তাই বলে এমন চরিত্রের মেয়ের সাথে তিনি ছেলের বিয়ে দিবেন না, অসম্ভব। মনে মনে গর্জে উঠলেন তিনি গর্জন করে বললেন, পাত্রী পালিয়ে গেছে, এই বিয়ে হবে না। নিশির বাবা গেছেন মেয়েকে ফিরিয়ে আনতে। বজলুর রহমানের সাথে কথা বলার মতো একজন মানুষ আছে, তিনি নিশির মামা কামরান সাহেব। তিনি অনুনয়ের স্বরে বললেন, ভাই সাহেব, আমাদের মেয়েকে পালিয়ে যায়নি, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা নিশ্চয় বিরোধী পক্ষের ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানি না। আমার ছেলের বিয়ে এই মেয়ের সাথে হবে না, ব্যাস। ফাহিম একটু দূরে থেকে বাবাকে লক্ষ্য করছিল। কানে এগিয়ে এসে সে শুনতে পেল বিয়ে হবে না। তার বুকের ভিতর ধপ করে উঠল। কত শত বিয়ের আসর থেকে সে উঠে এসেছে, বিয়ে হতে গিয়ে হয়নি। এসব বিড়ম্বনায় তার বয়স পেরিয়ে গেছে। প্রত্যেকবার বিয়ে ঠিক হবার পরে সে স্বপ্ন বুনে চলে, আর বিয়ে ভেঙে গিয়ে স্বপ্নগুলো ভেঙে দেয়। আজ সে কিছুতেই এই বিয়ে ভাঙতে দেবে না। দরকার হলে বাবার সাথে সে যুদ্ধ করবে। যদিও বাবার মুখের উপর দৃঢ় কণ্ঠে কথা বলার সাহস নেই তার, তবুও চেষ্টা তো করাই যায়। ফাইম ভেতর ভেতর গর্জন করে নিজেকে প্রস্তুত করলো। বাবার সামনে দাঁড়িয়ে সব গর্জন যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে মিনমিন স্বরে বলল, আব্বা, আমার কি বিয়ে হবে না? ছেলের করুণ মুখের দিকে তাকিয়ে বজলুর রহমানের ভাষা হারিয়ে ফেললেন। তার বুকের ভেতর মুচড়ে উঠল। তার ছেলেটা জীবনে বারবার একই ঘটনা ঘটে। কত আশা নিয়ে ছেলেকে বিয়ে করাতে যান, অথচ খালি হাতে ফেরেন। নিমেষে তিনি আবেগ সংবরণ করে ফেললেন। আবেগকে প্রশ্রয় দিলে জীবন ঠকবার ভয় বেশি থাকে। তিনি কঠিনভাবে বললেন, মেয়ে পালিয়ে গেছে, এই মেয়ের সাথে বিয়ে কিছুতেই হবে না। আমি ভালো মেয়ে খুঁজে তোর বিয়ে দিয়ে দিব। ভাই মুহূর্তের মধ্যে শিশুদের মতো ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল এবং তাৎক্ষণিক সে নিচে বসে হাত পা ছুড়ে কান্না শুরু করলো। বজলুর রহমান এবং কামরান সাহেব দুজনে হতভম্ব হয়ে গেলেন। মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গেছে জানার পরে শেফালি জ্ঞান হারিয়ে ফেললেন। মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরানো হলেও নয়না এখনও পানি ঢেলেই চলছেন। জ্ঞান ফেরার পর থেকে শেফালি বকবক করেই চলছেন। নয়না বড্ড বিরক্তি হলেও মুখভঙ্গিমায় বোঝাচ্ছে। সে খুব আগ্রহ নিয়ে তার ফুপুর কথা শুনছেন। আর একটু জোরে পানি ঢাল নয়না, মাথার মধ্যে ভালো লাগতেছে না। তুমি একটু চুপচাপ চোখ বন্ধ করে থাকো তো ফুপি, তাহলে মাথার মধ্যে ভালো লাগবে। আমার মেয়েকে একদল গুন্ডা এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, আর আমি চুপচাপ চোখ বন্ধ করে থাকবো? নয়না কোনো জবাব না দিয়ে পানি ঢেলেই চলছে। শেফালি বললেন, মেয়েটার বিয়ে ভেঙে যায় বলে এই বাড়ি থেকে বিয়ে দিতে এলাম। এখানে এসে বিপদ আরও বাড়ল। কুমিশকালে কোনো ছেলে নিশির প্রেমে পড়েনি। আজ হঠাৎ এমন কেন হলো বুঝতেই পারছি না। তুমি কি করে জানলে নিশি আপার প্রেমে কেউ কখনো পড়েনি? পড়লে সে আমাকে বলতো, সে আমাকে সব বলে। একবার সে প্রেমে পড়েছিল, সেটাও সে আমাকে বলেছিল। নয়না মনে মনে বলল, পেট পাতলার জন্য তো তোমার পড়লে তো আমাকে বলতো, সে আমাকে সব বলে। একবার সে প্রেমে পড়েছিল, সেটাও সে আমাকে বলেছিল। নয়না মনে মনে বলল, পেট পাতলার জন্যই তো তোমার মেয়ের বিয়ে ভেঙে যায়, আজব রোগ একটা। এর মধ্যে হইচই শুরু হলো। নিশিকে পাওয়া গেছে, তাকে গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে বসা রয়েছে। তার কান্না থামছে না, কারণ যে ছেলে তাকে ভালোবেসে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেই ছেলেকে তার বাপ ভাই মেরেছে। প্রেমিকের কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, সে প্রলাপ করে কাঁদছে। রবির চোখে মুখে রক্ত জমে কালশিটে পড়ে আছে। তাকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে, তার কথা বলার শক্তি নেই। নিশি ফেরার খবর শুনে সবাই ড্রয়িং রুমে ভিড় করছে। ভিড় ঠেলে নয়না নিশির সামনে গেল। হঠাৎ তার চোখ পড়ল রবির দিকে। তার সাথে নয়নার চোখাচোখি হলো। তারা কিছু বলার আগে নিশির বাবা ঘোষণার মতো করেই ফেলল, যেহেতু এই ছেলে নিশিকে ভালোবেসেছে আর নিশি তাকে ভালোবেসেছে, তাই বিয়েটা এই ছেলের সাথেই হোক। মেয়ের সুখ আমার সুখ। নয়না হা করে ফুপার দিকে তাকিয়ে রইল। সেদিন রবিকে পরীক্ষা করার জন্য বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছিল বলেই রবি এমন করে শোধ নিল। নয়না কান্না আটকাতে পারল না। রবি ফ্যাল করে তাকিয়ে রইল নিশির বাবার দিকে। কি হতে চলেছে তার সাথে তা সে বুঝে উঠতে পারছে না।
আজ তো নয়নার বিয়ে হবার কথা ছিল। সে সকালে এসে বাড়ি সাজানো থেকে নিশ্চিত হয়ে গেছিল, কিন্তু নয়নাদের বাড়িতে নিশি এলো কী করে? এই নিশির সাথে এদের বা কী সম্পর্ক? ভিড়ের মধ্যে ফাহিম ঢুকে পড়ল। আমি বউ না নিয়ে যাব না, কথাটা বলে সে কান্না জুড়ে দেয়। বজলুর রহমান ছেলেকে টেনেও সরাতে পারলেন না। তার নিজেকে অসহায় লাগছে। একটা মাত্র ছেলে তার, অর্থবিত্তর কমপ্লিতি নেই, অথচ ভাগ্য বিড়ম্বনে আটকে আছেন তিনি। নিশি বিভ্রান্তে পড়েছে। ফাহিমের কান্না দেখে তার কষ্ট হচ্ছে। এদিকে রবি তাকে ভালোবেসে তুলে নিয়ে গেছিল। সে খাঁটি প্রেমিক, তাই তাকে ত্যাগ করা সম্ভব না। সে কি করবে তা বুঝতে পারছে না। রবি কথা বলার শক্তি নেই, কিন্তু এখনও চুপ থাকলে চলবে না। সে কাতর স্বরে বলল, কেউ কি আমার কথা শুনবেন? সবাই রবির দিকে তাকালো। রবি আহত স্বরে বলল, আমি নিশি ফিসি কাউকে চিনি না, আমি ভালোবাসি নয়নাকে। আমি ভেবেছিলাম আজ নয়নার বিয়ে, তাই তাকে উঠিয়ে নেওয়ার জন্য লোক ঠিক করেছিলাম। তারা নিশিকে উঠিয়ে নিয়ে গেছে। ভুল ঘটনা ঘটেছে, আমি দুঃখিত। নিশিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। নয়না স্তব্ধ হতবিম্বল হয়ে তাকিয়ে রইল। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন। বজলুর রহমান স্বস্তির শ্বাস চালেন। নিশি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কামরান সাহেব হতভম্বাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। রবির অবস্থা দেখে তার দুঃখ হচ্ছে। নীরবতা ভেঙে বজলুর রহমান বলেন, বিয়ের কাজ শুরু করা যাক। নিশিরা আর আপত্তি করল না। বিয়ের আনুষ্ঠানিক শুরু হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান শেষ। বর বউ নিয়ে চলে গেছে। রাতের আধারে বাড়ির পেছনে নারকেল গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছে নয়না। রবি দাঁড়িয়েছে তার পাশে। বেশ খানিকটা সময় নীরবতার পর রবি বলল, আজ তো তোমার বিয়ে হবার কথা ছিল, এই নিশি এলো কোত্থেকে? তোমারও তো বিয়ে ঠিক করা আছে। খালাতো বোনকে ফেলে আমি ভেবে নিশি আপাকে তুলে নিয়ে গেলে কেন? তুমি সবসময় আমাকে ভীতু বলতে। ভেবেছিলাম তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলে তুমি আমাকে সাহসী ভাববে, তোমার কাছে আমার একটা ইমেজ তৈরি হবে। কিন্তু হতভাগাগুলো তোমার বোনকে তুলে নিয়ে গেছিল। তুমি যে একটা রামছাগল তা আবার প্রমাণিত হলো। আমি না হয় রামছাগল, আর তুমি কি? আমি মানুষ। মানুষ যদি হতে তবে আমি খালাতো বোনকে বিয়ে করবো এটা বিশ্বাস করতে না। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো, কে রামছাগল এটা নিয়ে। ঝগড়া করতে করতে হাঁপিয়ে গেল দুজনে। হঠাৎ তারা আবিষ্কার করলো বাড়ির সবাই তাদের পেছনে দাঁড়িয়ে হতবিম্বল হয়ে তাকিয়ে তাদের ঝগড়া শুনছে। শেফালি বললেন, বাড়ির ভিতরে চল, লটারি করে দেখা হবে কে আসল রামছাগল। বিভ্রাট। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।